গার্লস স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ গার্লফ্রেন্ডের ফোন আসলো। হ্যালো বেবি। বাবু, কি করো? এই তো বাবু, আড্ডা দিচ্ছি। তুমি কি করো? আমি তোমার কথা ভাবছি। কি ভাবছো বেবি? তোমাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে। তাই নাকি? হুম। শোনো, আজ বাসায় কেউ নেই, বাবা মা বেড়াতে গেছে। তুমি কি আসবা? কথাটা শুনেই মনটা পুলকিত হয়ে গেল। নাচতে নাচতে চলে গেলাম। বেবি, আমি হাজির। কি ব্যাপার বাবু, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? হুম, তুমি ডেকেছো যে। আচ্ছা, ভেতরে আসো। ভেতরে গিয়ে বসা মাত্রই কলিং বেল বেজে উঠল। বাবু দেখো তো, কে আসছে? বাইরে কলিং বেল বাজে। দরজার ফাঁক দিয়ে দেখলাম ওর বাবা মা। আমি এক দৌড়ে ভেতরের রুমে ঢুকে গেলাম। তোমার বাবা মা আসছে, এখন কি হবে? কিছু না, তুমি খাটের নিচে লুকাও। আমি তার কথা মতো খাটের নিচে লুকালাম। দরজা খুলতেই ওর বাবা বলল, মা, দরজাটা খুলতে এত লেট হলো কেন? না বাবা, আমি ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা। কিছুক্ষণ পর খাটের নিচে ঠিক আমার হাতের কাছে একটা পুঁটলি ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। পুঁটলি খুলে দেখি দামি দামি সোনার গয়না। মনে করছিলাম আমার সাথে পালানোর জন্য আগে থেকেই সব কিছু গুছিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর পাশের রুম থেকে আওয়াজ পেলাম। জিএফ বলছে, মা, চোর ঢুকেছে আমাদের ঘরে, চোর চোর। কথাটা শুনে ভালোই লাগছিল। মনে হয়েছিল এটা প্ল্যান, আমাকে বাইরে বের করার। কিন্তু না। কিছুক্ষণ পর জিএফ আরও চেঁচিয়ে বলছে, বাবা মা, চোর আমার রুমের খাটে নিচে। চোরটা আমাদের সোনা দানা অলংকার চুরি করে লুকিয়ে আছে। কথাটা শুনেই চিরিক করে জল বেরিয়ে আসলো চোখ দিয়ে। ভাবলাম, হাইরে গফ, নিজের বফকে চোর বানিয়ে দিলি। পুটলিটা কেন আমাকে দিয়ে গেছে এখন আর এটা আমার বুঝতে বাকি রইল না। তারপর আমাকে খাটের নিচ থেকে বের করা হলো। ওর বাবা একটা দানব, মনে দয়া মায়া কিছুই নেই। দেখলাম বহুদিন তেল মালিশ করা একটা ডান্ডা হাতে। বুঝতে আর বাকি রইল না আমাকে এবার ঠান্ডা করা হবে এটা দিয়ে। কথাটা ভাবতেই আর একটু কেঁদে দিলাম। এখন একটা গান খুব মনে পড়ছে। আগে যদি জানতাম রে বেবি, এই ছিল তোর মনে, সারা জীবন সিঙ্গেল থাকিতাম, তবুও প্রেম করিতাম না তোর সনে। এরপরেই আমাকে ঠান্ডা করার কাজ আরম্ভ হলো। ও মা গো, ও মা বলেই চিৎকার দিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম। থ্যাঙ্কস গড, গার্লফ্রেন্ড নাই। মনে মনে প্রার্থনা করলাম কোনো শত্রুরও যেন এমন গফ না জুটে। এই যাত্রায় বেঁচে গেছি। বিয়ের রাতে ছেলেটি আমার পাশে বসার আগেই ধমক দিয়ে বলেছিলাম, খবরদার আমায় ছোবেন না বলছি। বিয়েটা আমার কাছে স্রেফ কাগজে কলমে একটি চুক্তি, তাই প্লিজ নিজের পুরুষত্ব দেখাতে আসবেন না একদম। ও খানিকটা লজ্জায় মাথা নিচু করে বলেছিল, আপনি যা ভাবছেন তা একদমই নয়। তাছাড়া আমরা দুজন দুজনকে চিনি না, তাই চেয়েছিলাম বন্ধু হতে। যাকগে, ঘুমিয়ে পড়ুন। এই বলে ও অন্য রুমে ঘুমোতে গেল। লোকে আমায় বলতো আমি নাকি পরীর মতো দেখতে, রীতিমতো ছেলেদের লাইন লাগতো আমার পেছনে। কিন্তু হুট করে বাবা কোনো এক খ্যাত ব্যাকডেটের ছেলে খুঁজে নিয়ে আসলেন আমার জন্য। অবাধ্য হতে পারিনি।
তাই নিজের মনের সাথে যুদ্ধ করে রাজি হয়ে গেলাম বিয়েতে। ছেলেবেলা স্বপ্ন দেখতাম রাজপুত্র আসবে, আমায় তার সাথে করে নিয়ে যাবে, কিন্তু ওকে দেখে রাগ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। দেখতে অসম্ভব সুদর্শন হলেও কেমন জানি অগোছালো ও। চোখের নিচে কালি জমেছে, না জানি কত রাত ও ঘুমায়নি। মাথার চুলগুলো কাটে না হয়তো অনেক দিন ধরে, গাল ভর্তি দাড়ি, দেখতে অনেকটা গম্ভীর ও এলোমেলো স্বভাবের। কিন্তু কে জানি বলেছিল ভালোবাসা নাকি নিজের অজান্তে হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই। যাকে ভালোবাসবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ তার প্রতি আমি দুর্বল। আর হবেই না কেন? যে ছেলে প্রতিদিন হাজারটা ঝাড়ি গালি হজম করে রোজ রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় একগুচ্ছ গোলাপ ফুল এনে আমার রুমের বাইরে রেখে যায়, তাকে কি আর ভালো না বেসে পারা যায়? ভোরবেলা উঠতে পারি না বলে রোজ ছেলেটা অফিসে যাওয়ার আগে নাস্তা বানিয়ে টেবিলে রেখে যায়। মাঝে মধ্যে ওর এমন কাণ্ড দেখে ভাবি, যদি আমায় কোনো বড়লোক রাজপুত্র বিয়ে করত, সে কি এভাবে আমায় ভালোবাসতে পারতো নাকি? মধ্যরাতে যখন আমার খিদে পেলে ওকে ডেকে তুলে বলি নুডলস খাবো, ও চুপটি করে ঘুমু ঘুমু চোখে নুডলস করে খাইয়ে দেবে। শাড়ি পরতে গেলে আমি কুচি সামলাতে পারি না বলে ছেলেটা সবসময় আমার কুচি ঠিক করে দেয়। কপালে মাঝ বরাবর টিপ পড়তে পারি না অনেক মেয়ে, তাদের মধ্যে আমি একজন। তাই তো ও সবসময় আমার কপালে টিপ পরিয়ে দিবে। কিন্তু আজ অবধি আমরা কেউ কাউকে মুখ ফুটে বলতে পারিনি ভালোবাসি। ওর অগোছালো জীবনটা গুছিয়ে নিয়েছি অনেকটাই। প্রেমিকার প্রতারণার কষ্টে চুপচাপ হয়ে যাওয়া আমার ব্যাকডেটেড স্বামীকে আজ হাসতে শিখিয়েছি আমি। টোনাটুনির ছোট্ট সংসারে বেশ ভালোই ছিলাম, কিন্তু একদিন ওর অফিস থেকে এক কলিগ জানালো, তানভীর মানে আমার স্বামী 4তলার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছে। অবস্থা সুবিধার না, তাই আইসিইউতে রাখা হয়েছে ওকে। বড়জোর কয়েক ঘন্টা বাঁচবে। কোনো রকম তাড়াহুড়া করে হসপিটালের ওই দম বন্ধ হয়ে যাওয়া ঘরটাতে ঢুকতেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল আমার। তবু নিজেকে সামলে ওর পাশে গিয়ে বসলাম। সে আমার হাতটি ধরে নিজের যন্ত্রণা ঢেকে মুখে নরম হাসি এনে আমায় বলল, স্নিগ্ধা, হ্যাঁ বলো। আজ একটা কথা বলবো। বলো। আমি তোমায় অনেক ভালোবাসি। আমিও। আচ্ছা, আমি না থাকলে কে তোমার জন্য রোজ গোলাপ ফুল এনে দিবে? তানবীর, এসব কি বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, তোমায় কে কপালে টিপ পরিয়ে দেবে? আর কে তোমার শাড়ির কুচি ঠিক করে দিবে? তানভীর, আজ যদি অসুস্থ না হতে তাহলে কিন্তু থাপ্পড় খেতে। ঝগড়ুটে বউ আমার। হুম। আমার সময় মনে হচ্ছে কমে আসছে স্নিগ্ধা। আমি আর নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলাম ওকে। কিন্তু হঠাৎ অনুভব হলো আমার হৃৎপিণ্ডটা কে জানি ছিঁড়ে চুরমার করে ফেলেছে। ততক্ষণে বুঝতে আর বাকি রইল না। আরাফ আমার বুকে মাথা রেখে আমায় একা ফেলে চলে গিয়েছে। শুধু আমায় একা না, আমাদের অনাগত সন্তানকেও একা ফেলে চলে গেল। কদিন আগে টেস্ট করিয়েছিলাম, আজ সকালে রিপোর্ট হাতে আসলো। জানতে পারি আমি মা হতে চলেছি। ভেবেছিলাম আজ তানভীর অফিস থেকে আসুক, তখন ওকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই
ও আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে চলে গেল। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে